হাই ভোল্টেজ মডেল 25 আজকে আলোচনা করব মোট 20টি প্রশ্ন। আমি আছি আপনাদের সাথে আলিম স্যার। তো চলুন চলে যাই প্রথম প্রশ্নে। আজকের হাই ভোল্টেজ মডেলের প্রথম প্রশ্ন হচ্ছে শি অথবা হি ডাইড ড্যাশ ইস কান্ট্রি। একদম ইজি একটা কোশ্চেন দেওয়া হয়েছে, যে কোশ্চেনটা সহজের চেয়ে সহজ, কারণ এই প্রশ্নটা বারবারই আমাদের বিভিন্ন পরীক্ষা আসে এবং সামনেও বিভিন্ন পরীক্ষা আসতে পারে বিধায় আপনাদেরকে দেওয়া। ঠিক আছে, আচ্ছা এখন এই প্রশ্নটা দেখেন, বলছে শি অবলিক হি যেই হোক ডাইড ড্যাশ হার হিজ অথবা হিজ কান্ট্রি। সো দেশের জন্য মারা যাওয়া অর্থে আমরা ব্যবহার করি ফর। এটা আমাদের অনেকেরই মুখস্থ হয়ে গেছে, একদম ইজি একটা প্রশ্ন, কিন্তু এটা বারবার আসছে। সামনে কি এই প্রশ্নটাই দিবে? না, এখান থেকে চেঞ্জ করে দিবে। কি চেঞ্জ করে দিবে সেটাই হচ্ছে আমাদের আজকের অতিরিক্ত কিছু জানার বিষয়। এই যে দেখেন ডাই, ডাই সংক্রান্ত বিষয়গুলো দেখেন। ডাইয়ের সাথে ফর দিলে আমরা কি জানি এইগুলো আমরা একটু শিখে নিব আমাদের এক্সপ্লেনেশন পার্টে। তো ডাই ফর মানে হলো দেশের জন্য মারা যাওয়া। ডাই ফর মানে হলো দেশের জন্য মরা বা দেশের জন্য মারা যাওয়া, দেশের জন্য মারা যাওয়া। ডাই অ্যাট মানে নির্দিষ্ট একটা ছোট লোকেশনে মারা যাওয়া, মানে কোনো স্থানে মারা যাওয়া অর্থে। ডাই অফ, এই অফ ও ডাবল এফ অফ, এই যে এখন যেমন ফিলিস্তিনিতে লোক মারা যাচ্ছে, গাদা গাদা লোক মারা যাচ্ছে, মানে যেখানে একাধিক মানুষ একই সময়ে মারা যাচ্ছে সেটাকে বলা হচ্ছে ডাই অফ। মানে কি? গাদা গাদা বা একসাথে অনেক লোক মারা যাওয়া। ডাই আউট, আউট কথাটার মানে কি? বাহিরে। এখন দেখেন ডাই মানে সাধারণত মারা যাওয়া, এখন আউট মানে বাহিরে। এইটার একটা এক্সটার্নাল মিনিং আছে যেটা মৃত্যুবরণ বোঝাবে না, এটার মৃত্যুবরণ বোঝাবে। ডাই আউট কথাটার মানে বোঝাবে হচ্ছে বিলীন হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া বলেন? বিলীন হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া। ডাই আউট মানে হলো বিলীন হয়ে যাওয়া। বিলীন বা যেটাকে আমরা কি বলতে পারি, মানে নিঃশেষিত হয়ে যাওয়া বা শেষ হয়ে যাওয়া। আচ্ছা, শেষ হওয়া, ডাই আউট মানে শেষ হওয়া। আচ্ছা, ডাই ডাউন, ডাই মারা যাবে কিন্তু ডাউন, এটাকে আবার দেখেন এটা মৃত্যু পর্যন্ত বোঝাচ্ছে না, কিন্তু এটা ডাই ডাউন মানে হচ্ছে অপেক্ষাকৃত দুর্বলতর হওয়া। ডাই ডাউন মানে কি বলেন? দুর্বলতর হওয়া। ডাই ডাউন মানে হলো দুর্বলতর হওয়া। ডাই ডাউন দুর্বলতর হওয়া। ডাই অ্যাওয়ে, অ্যাওয়ে কথাটার মানে আমরা জানি যে অনেক দূরে। সো অ্যাওয়ে কথাটা হচ্ছে ডাই অ্যাওয়ে মানে সুর মিলিয়ে যাওয়া, বা অনেক দূর থেকে যে একটা শব্দ পাওয়া যায়, সাউন্ড পাওয়া যায়, সেটা আস্তে আস্তে কি হয়ে যাওয়া, একেবারে দুর্বল প্রকৃতির হয়ে যাওয়া। ঠিক আছে, আচ্ছা আপনারা একটু ক্লাসটা শেয়ার করে দিবেন কিন্তু। এর মানে হচ্ছে এই ডাই অ্যাওয়ে মানে হচ্ছে সুর, এটাকে কি বলা যায়, বিলীন হয়ে যাওয়া বা সুর আস্তে আস্তে কমে যাওয়া। ডাই ব্যাক মানে হচ্ছে ফেরত আসা। ডাই ব্যাক মানে কি? ফেরত আসা। আচ্ছা, এখন এই যে যেগুলো আমরা পড়লাম এইগুলো যদি আপনি কয়েকবার একটু দেখে রাখতে পারেন, এখান থেকে আপনি আরেকটা প্রশ্ন কমন পাবেন। ডাই থেকে যখনই চেঞ্জ করবে তখনই এই টাইপের প্রশ্নগুলো আসবে। ঠিক আছে, এই যে আপনারা চাইলে এখানে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন যদি লেখাগুলো আগের স্ক্রিনে না বোঝা যায়। ডাই ফর দেশের জন্য মারা যাওয়া, ডাই অ্যাট অথবা ইন ছোট বা বড় স্থানে মারা যাওয়া। এরপর দেখো ডাই অফ একের পরে এক মারা যাওয়া, ডাই আউট বিলুপ্ত হওয়া, ডাই ডাউন দুর্বলতর হওয়া, ডাই আউট অ্যাওয়ে সুর মিলিয়ে যাওয়া, ডাই ব্যাক মানে হচ্ছে পুনরায় জীবিত হওয়া। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্ন, সঠিক বাক্যটি নির্বাচন করেন। এখানে সঠিক বাক্য কোনটা? A dog is faithful animal, the dog is a faithful animal, the dog is a faithful animal, dog is a faithful। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে একটা গ্রামারের বিশেষ রুলস লুকায়িত আছে। আমরা এখানে একটা গ্রামারের বিশেষ রুলস পাবো। রুলসটা কি দেখেন, ডাই সরি অ্যানিমেল, মনে রাখবেন এইখানে যে রুলসটা আছে সেটা হচ্ছে কমন নাউন কেন্দ্রিক একটা রুলস আছে। এটা টিপস হলো কমন নাউন বাক্যে একা বসে না। কমন নাউন বাক্যে একা বসে না। আচ্ছা, কমন নাউন কোনগুলো? আমরা কমন নাউন চিনি। এই উদাহরণটাতে 2টা কমন নাউন আছে, একটা হচ্ছে ডগ আর একটা হচ্ছে অ্যানিমেল। একটা হলো ডগ আর একটা হলো অ্যানিমেল। ডগ অ্যানিমেল, ডগ আর একটা হচ্ছে অ্যানিমেল। এখন 2টা নাউনের কোনো নাউনকেই আমরা সেন্টেন্সে উইদাউট আর্টিকেল, উইদাউট ডিটারমিনার, উইদাউট যে কোনো একটা সংখ্যা বা পরিমাণবাচক শব্দ ব্যবহার করতে পারবো না। সো সেন্টেন্সে যখনই কোনো কমন নাউন ইউজ হবে তখন সেটাকে কখনোই একা একা ব্যবহার করা যাবে না। সো এটাকে যদি একা ব্যবহার না করেন তাহলে আপনি এইখানে ডগ একা ব্যবহার করা আছে, এটা ভুল অপশন। এ ডগ হতে পারে, দা ডগ হতে পারে, দুইটাই হতে পারে। কিন্তু এদিকে অ্যানিমেল শব্দটার দিকে যদি আমরা তাকাই, অ্যানিমেলকে আমরা সিঙ্গেল ব্যবহার করতে পারবো না। তার মানে এখানে অ্যানিমেলের আগে কোনো ধরনের ডিটারমিনার ব্যবহার করা নাই। এটা নর্মাল অ্যাডজেটিভ, অ্যাডজেটিভের কথা বলা হচ্ছে না, সংখ্যা বা পরিমাণবাচক ডিটারমিনারের কথা বলা হচ্ছে। তো এটাও ভুল।
সো এখানেও দেখেন কোনো ধরনের কোনো সংখ্যা বা পরিমাণবাচক শব্দ এখানে অ্যানিমেলের আগে নাই। অন্য ধরনের অ্যাডজেক্টিভ আছে বিশ্বস্ত, এটা কোনো ডিটারমিনার না। সো এখানে এক জায়গাতেই দেখা যাচ্ছে এখানে একটা ডিটারমিনার, এইখানে একটা ডিটারমিনার, তার মানে দুইটা কমন নাউন ডগ এবং অ্যানিমেল দুটাকেই সংখ্যা ব্যবহার করা আছে একমাত্র বি নাম্বারে। সো উত্তরটা হচ্ছে বি নাম্বার। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? আচ্ছা, সিঙ্গুলার কমন নাউন বললে আরও ভালো হতো। জব ইংলিশ ফিরোজ বলছেন হচ্ছে সিঙ্গুলার কমন নাউন, না কমন নাউন আপনার হচ্ছে সেটা প্লুরাল হয়েও ব্যবহার হতে পারে, সিঙ্গুলার হয়েও ব্যবহার হতে পারে, কিন্তু কখনো একা একা ব্যবহার করতে পারবেন না। কেমন সিঙ্গুলার কমন নাউন তো ইউজ হতেই পারে, যেমন এই যে এ ডগ বসতে পারে বা এ ফেইথফুল অ্যানিমেল, এটাও তো সিঙ্গুলার কমন নাউন, বসতেই পারে, কোনো সমস্যা নেই। সংখ্যা বা পরিমাণ দিয়ে, সংখ্যা দিয়ে বসবে আর কি, সোজা কথা। পরিমাণ তো হয় না কমন নাউনে, কারণ হচ্ছে সংখ্যা বোঝাতে ব্যবহার করা হয়। ওকে, ঠিক আছে ফিরোজ ভাই, ধন্যবাদ। নেক্সট 3 নম্বর প্রশ্ন, কোন বাক্যটি শুদ্ধ? এখানে কোন বাক্যটি শুদ্ধ? 3 নম্বর প্রশ্ন 3। রাজীব খান, নাজিমউদ্দিন। আচ্ছা, 3 নম্বর বলছে হোয়ার আর ইউর লাগেজেস, ক্যান ইউ গিভ মি অ্যান অ্যাডভাইস, হোয়াট বিউটিফুল সিনারিজ, হোয়াট অ্যান আউটফুল ওয়েদার। আচ্ছা, এই সেন্টেন্সটাতে আসলে আছে কি? এখানে দেখেন এই সেন্টেন্সটাতে কোন রুলসটা থেকে দেওয়া হয়েছে। যখন কারেকশন রিলেটেড কোনো কোশ্চেনগুলো আসে, মনে রাখবেন আমাদের কিন্তু কারেকশন রিলেটেড কোশ্চেন প্রচুর আসে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন কোনটি শুদ্ধ বাক্য, কোনটা শুদ্ধ বাক্য। হ্যাঁ ফিরোজ ভাই, প্লুরাল আকারে কমন নাউন বসতেই পারে, অবশ্যই বসতে পারে। কমন নাউন বসার সিস্টেমই হচ্ছে হয় প্লুরাল হয়ে বসবে অথবা সিঙ্গুলার কোনো ডিটারমিনার দিয়েও বসতে পারবে। আচ্ছা, বলছে কোনটি শুদ্ধ বাক্য, হোয়ার আর ইউর লাগেজেস। এখানে লাগেজ কথাটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো কোনো আনকাউন্টেবল নাউনের সাথে এস বা ইয়েস যুক্ত করে এটাকে প্লুরাল করা যাবে না, এই জন্য এই সেন্টেন্সটাকে আমরা ভুল বলবো। হোয়াট বিউটিফুল সিনারিজ, সিনারি শব্দটা আনকাউন্টেবল নাউন, বিধায় এটার সাথেও এস বাই এস যুক্ত করার কোনো সুযোগ নাই। আচ্ছা, আর বাকি থাকলো কোনটা? এটা অ্যাডভাইস, অ্যাডভাইস শব্দটা আনকাউন্টেবল নাউন, বিধায় এটার সামনে আমরা কোনো আর্টিকেল ব্যবহার করব না। যেটাকে গণনা করা যায় না সেটা কখনো প্লুরালও করতে পারবো না, আবার সেটার সামনে আমরা সংখ্যাবাচক শব্দ ব্যবহার করতে পারবো না। দ্যাটস ওয়াই আমরা এই বি নাম্বার অপশনটাকেও ভুল বলছি। হোয়াট অ্যান আউটফুল ওয়েদার, এইটা হচ্ছে আপনার এক্সক্লেমেটরি সেন্টেন্স হিসেবে এইটাই একমাত্র সঠিক বাক্য, ঠিক আছে? আচ্ছা, 3-এর পরে এবার যাব হচ্ছে 4 নম্বর প্রশ্নে। 4, বেশ কিছু কারেকশন রিলেটেড কোশ্চেন আপনারা যদি কভার করতে পারেন, যদি আপনি হাতে গোনে 300 কারেকশন রিলেটেড কোশ্চেন বুঝতে পারেন, বুঝে বুঝে পড়তে পারেন, তাহলে আপনার জন্য ইংরেজির অনেক কিছুই রপ্ত হয়ে যায়। কারণ কারেকশন অধ্যায়টা হচ্ছে ওভারঅলই অনেকগুলো বিষয় সমন্বয়ে তৈরি করা। আচ্ছা, এরপর আসেন 4 নম্বর প্রশ্ন, নিচের কোন বাক্যটি শুদ্ধ? এখানে কোন বাক্যটা শুদ্ধ? 4 নম্বর, কোন বাক্যটি শুদ্ধ? I feel out of short today. He tried hardly to succeed. I have great deal of work to do. Please give me attendance. 4 নম্বর প্রশ্ন। 4, কিশোর মুন্ডা 3 বলছিলেন 4। আচ্ছা, 4 নম্বর, 4-এর উত্তরটা কি হবে এবং বাকিগুলো কেন ভুল? মনে হচ্ছে খুব শীঘ্রই বিদ্যুৎ যাবে। আপনাদের ওদিকে ঝড়ের কোনো প্রভাব আছে কিনা? এখানে একটু ঝড়ের প্রভাব দেখতে পাচ্ছি, বিদ্যুৎ যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, এখানে দেখেন এ নাম্বারটা ভুল কোথায়, এ নাম্বারটা ভুল কোথায়? 4 নম্বর প্রশ্ন, এ নাম্বার ভুল হচ্ছে আউট অফ শর্টস, এই জায়গাটা ভুল আছে। আউট অফ শর্ট হবে না, আউট অফ শর্টস হবে। তার মানে এখানে কোনো বাক্যে যদি কেউ অসুস্থতা ফিল করে, অসুস্থতা বোধ করে, তাহলে আমরা সেখানে ব্যবহার করতে পারি হচ্ছে আউট অফ শর্টস, শুধু শর্ট না, আউট অফ শর্টস, এখানে একটা এস যোগ হবে, আউট অফ শর্টস। হ্যাঁ, এটা হলো ফ্রেজটাতে ভুল আছে। ফ্রেজ, মিস্টার সাব্বির, থান্ডার স্টর্ম স্টার্ট হয়েছে না, হি ট্রাইড হার্ডলি টু সাকসিড, এই প্রশ্নটাতে ভুল কোথায়? হি ট্রাইড হার্ডলিতে ভুল আছে। আচ্ছা, আপাতত দৃষ্টিতে অনেকের কাছে মনে হতে পারে হার্ডলিতে ভুল নাই, কেন ভুল আছে সেটা বলি।
ট্রাইড শব্দটা হচ্ছে মেইন ভার্ব। ওকে, ভার্বের পরে এই ভার্বকে মডিফাই করার জন্য যেটা বসে সেটা হলো অ্যাডভার্ব। ওকে, এখন হার্ডলি শব্দের একটা সমস্যা হলো হার্ড কথাটা নিজে যখন একাই থাকবে এটা অ্যাডজেটিভ হতে পারে আবার অ্যাডভার্বও হতে পারে। সো দ্বৈত মিনিং আছে। যদি অ্যাডজেটিভ হয় তাহলে এটার মিনিং হচ্ছে কঠোর বা কঠিন বা শক্ত, আর অ্যাডভার্ব হলে হচ্ছে কঠোরভাবে, কঠোরভাবে। সো চেষ্টা করেছিল কঠোরভাবে, এই অর্থে আমরা হার্ড ব্যবহার করব, কিন্তু শুধু এই হার্ডের সাথে যখন এল-ওয়াই যোগ হয় তখন এটার বাংলা হলো কদাচিৎ, কদাচিৎ মানে খুব কমই। তো এখানে এই মিনিংয়ের জন্য কিন্তু হার্ডলির প্রয়োজন নাই, কারণ হার্ডলি কিন্তু এখানে কদাচিৎ অর্থে ইউজ হবে না। হার্ডলি যদি কদাচিৎ অর্থে ইউজ হতো তাহলে সেটা নিঃসন্দেহে এই ট্রাইয়েডের আগে বসতো, কারণ হার্ডলি অ্যাডভার্বটা হয় মেইন ভার্বের আগে বসে, অথবা কখনো কখনো সেটা বাক্যের শুরুতেও বসতে পারে ইনভার্সন সেন্সে। ঠিক আছে, ইনভার্সন সেন্সে এটা হবে। আচ্ছা, আর সি নাম্বারের ভুল কোথায়? এ গ্রেট ডিল হবে, এখানেও একটা ফ্রেজাল ভুল আছে, সেটা হচ্ছে গ্রেট ডিল অফ না, হবে এ গ্রেট ডিল অফ, এ গ্রেট ডিল অফ। ওকে, তার মানে এটা হচ্ছে এগুলো সব ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, অথবা আপনি হচ্ছে ফ্রেজাল যে ভোকাবুলারিগুলো আছে সেই সেকশনটা ভালো করে পড়লে বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে এটা আমরা মুখস্থ রাখার চেষ্টা করব যে গ্রেট ডিল অফ একা বসে না, এখানে একটা কি লাগবে সামনে, আর্টিকেল এ লাগবে, আর মেইন ভার্বের পরে সরাসরি কখনো কদাচিৎ অর্থে হার্ডলি হবে না, কঠোরভাবে বোঝাতে আমরা শুধু হার্ড ব্যবহার করতে পারি, আর অসুস্থতা বোধ করা অর্থে আউট অফ শর্টস ব্যবহার করতে পারি। সো এখানে একমাত্র সঠিক উত্তর হচ্ছে এই ডি নাম্বার। প্লিজ গিভ মি অ্যাটেন্ডেন্স। ওকে, নেক্সট প্রশ্নে যাব আমরা। 5 এবং 6 এই দুটো প্রশ্ন হচ্ছে ট্রান্সলেশন রিলেটেড। মিস্টার মনিরুজ্জামান বলেন, ট্রান্সলেশন রিলেটেড এই দুটো একটু লিখেন, কমেন্ট করেন, ট্রান্সলেশনটা কমেন্ট করেন। ফিরোজ ভাই বলছেন যে ইনভার্সনে পড়ে না, কোনটা ইনভার্সনের কথা বলতেছেন? পাঁচ নাম্বার, বলা সহজ কিন্তু করা কঠিন, বেলা পরে আসছে, এগুলোর ইংলিশ আমরা কি করব? আচ্ছা, এখানে দেখেন যদি কোনো ক্রমে বিদ্যুৎ যায় টেনশন করার কোনো কারণ নাই, আমরা আপনাদেরকে হচ্ছে আইপিএস দ্বারা সাপোর্ট দেবো ইনশাল্লাহ। আচ্ছা, দেখেন তো এখানে বলা সহজ কিন্তু করা কঠিন, এই সেন্টেন্সটার মধ্যে আমরা যখন 9 কোড অফ ট্রান্সলেশনের যে টিপসটা পড়ে থাকি সেই 9 কোডের সিস্টেমে যদি যান, বলা সহজ করা কঠিন, সো এখানে দুইটা অংশ আছে এই সেন্টেন্সের, দুইটা অংশ আছে, হ্যাঁ দুইটা অংশ, এখানে বাট দ্বারা যুক্ত করতে হবে আপনার হলো, এরপরে বলা হয় সহজ, ইট ইজ ইজি টু সে, ইট ইজ ইজি টু সে, বলা সহজ, ইট ইজ ইজি টু সে, করা কঠিন বাট ডিফিকাল্ট টু ডু, ঠিক আছে, বাট ডিফিকাল্ট টু ডু। কমেন্ট করেন ফিরোজ ভাই, সাব্বির ভাই। আচ্ছা, আগের সেন্টেন্সে হার্ডলি ওয়ার্ডটা, হ্যাঁ হার্ডলি ওয়ার্ডটা বাক্যের শুরুতে গেলে ইনভার্সন হয়, বেলা পরে আসছে, তাহলে এটা বুঝতে পারছি, ইট ইজ ইজি টু সে, বাট এখানেও বাটের পরে কিন্তু আপনার উজ্জ্ব রাখা হয়েছে ইট ইজ। দুইটা সেন্টেন্সে যখন সমজাতীয় সেম সাবজেক্ট ভার্ব থাকে সেটাকে আমরা বাটের পরে উজ্জ্ব রাখতে পারি, তো এটাকে হচ্ছে ইট ইজ ইজি টু সে বাট ইট ইজ ডিফিকাল্ট টু ডু। হ্যাঁ, কিন্তু আমরা এখানে এই ইট ইজটাকে উজ্জ্ব রাখবো, এটাকে সরাসরি ব্যবহার করব না, কারণ হচ্ছে সমজাতীয় সাবজেক্ট ভার্ব বা সেম সাবজেক্ট ভার্ব বাটের পরে ব্যবহার করা প্রয়োজন নাই, এক জায়গাতে ব্যবহার করলেই হচ্ছে। বেলা পরে আসছে তার মানে কি, মানে বেলা শেষ হয়ে যাচ্ছে, তাই না? এটাকে কিভাবে আমরা ট্রান্সলেট করতে পারি? বেলা পরে আসছে, এটাকে আমরা কিভাবে করতে পারি দেখেন, তা বেলার ইংলিশটা জানতে হবে আপনাকে, বেলার ইংলিশ আর কিছুই না, দ্য ডে, দ্য ডে, তার মানে কি দিন শেষ হয়ে যাচ্ছেই তো মানে বেলা পরে আসছে, একই তো কথা, দ্য ডে ইজ, পরে আসছে তার মানে হলো কি দিনটা শেষ হয়ে যাচ্ছে, মানে দিনের অংশটা কমে যাচ্ছে। সো এটা দেখেন, কিছু কিছু ট্রান্সলেশনের ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে হুবহু ওই শব্দটা ট্রান্সলেট ওয়ার্ড খুঁজবেন, সেটা একটু পাইতে ব্রেইনে আসতে কষ্ট হবে, এই জন্য চেষ্টা করতে হবে ওর কাছাকাছি আপনি সেটাকে কিভাবে কনভার্ট করতে পারেন, ভাবতে পারেন, সেগুলো হবে, ঠিক আছে? তাহলে দ্য ডে ইজ ডিক্লাইনিং,
দ্য ডে হ্যাজ ড্রন টু এ ক্লজ। সাব্বির বলছেন ইজিয়ার সেইড দ্যান ডান। অন্না রয়, ঠিক আছে। আচ্ছা, ক্লাসগুলো একটু শেয়ার করবেন। আপনারা যেগুলো ট্রান্সলেশন করছেন এগুলোকে আমি কখনোই ভুল বলে উড়াতে পারবো না, কারণ হচ্ছে ট্রান্সলেশন আপনি করতে পারেন, গ্রামাটিক্যাল অবস্থাগুলো ঠিক থাকলে, অর্থের কাছাকাছি ভারসাম্য আসলে আপনি যে কোনো পরীক্ষায় শুধু লিখতে থাকবেন, থামবেন না। ট্রান্সলেশনের বিষয়টা এরকমই। কিশোর বলছেন হচ্ছে ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। আচ্ছা, তাহলে 6 নম্বর হচ্ছে বেলা পরে আসছে, আমরা এটা কি করব? দ্য ডে ইজ ডিক্লাইনিং। দ্য ডে ইজ ডিক্লাইনিং। ওকে, মাঝে মধ্যে আপনাদেরকে লিখিত প্রশ্ন দেই যাতে করে আপনারা এগুলোর মাধ্যমে একই সাথে প্র্যাকটিসটা রেডি করতে পারেন, ঠিক আছে। ডিক্লাইন মানে কি? কমে যাওয়া। তার মানে কি? দিনের অংশটা কমে যাচ্ছে। দেখেন, দিন হলো 24 ঘন্টায়, বেলা পড়তেছে মানে কি? আস্তে আস্তে 24 ঘন্টার অংশ কমে যাচ্ছে। এইভাবে ট্রান্সলেশনটা করা যায়। 7 নম্বর বলেন। 7, প্রশ্ন নাম্বার 7। আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিব যাদের হাতে সুযোগ আছে ইনশাল্লাহ। সে সাঁতরাতে জানে না। সে সাঁতরাতে জানে না। হি ডাজ নট নো সুইম। হি ডাজ নট নো টু সুইম। হি ডাজ নট নো হাউ টু সুইম। হি ডোন্ট নো সুইম। এটা তো একদম সহজ। এই ধরনের প্রশ্ন আমরা ইতিপূর্বে সমাধান করেছি। সো এখানে একটা স্ট্রাকচার বা টিপস আপনারা রাখতে পারেন। টিপসটা হচ্ছে কোনো কাজ করতে জানা, করতে পারা। সোজা কথা, নো ভার্বের আশ্রয়ে যদি কোনো কিছু ব্যবহার করা হয়, সাবজেক্ট প্লাস আপনি নো ভার্ব টেন্স অনুযায়ী যেটাই ব্যবহার করলেন, প্লাস এখানে আপনি ডাব্লিউএস ওয়ার্ড ব্যবহার করলেন। ডাব্লিউএস ওয়ার্ড মানে হলো যেটা প্রয়োজন আর কি। কখন কোনটা প্রয়োজন হবে জানি না। এরপরে 2 + V1। এখন দেখেন ভার্বের বেস ফর্ম। এইখানে সেন্টেন্সটা হচ্ছে আমি সাঁতার কাটতে, সে সাঁতার কাটতে জানে না। হি ডাজন্ট নো হাউ টু সুইম। এই যে ডাব্লিউএস ওয়ার্ড, তার সাথে 2 + V1 ব্যবহার করা আছে। এখন যদি বলি যে আমি জানি না কোথায় গাড়ি রাখতে হয়, তাহলে আমরা ইংলিশটা কি হবে? আই ডু নট নো হোয়ার টু পার্ক দ্য কার। হোয়ার টু পার্ক দ্য কার মানে কোথায় গাড়ি রাখতে হয় আমি জানি না। সো এখানে দেখেন ডাব্লিউএস ওয়ার্ড হিসেবে এখানে কি নিছি? হোয়ার টু। মানে আপনি কোনো একটা কাজ জানেন না, কোনো একটা কাজ পারেন না, মানে সেক্ষেত্রে এর মাঝখানে যদি এরকম কিছু যোগ হয়, কোথায় কাজটা করতে হয়, কেন কাজটা করতে হয়, কিভাবে কাজটা করতে হয়, হ্যাঁ এটা জানেন অথবা জানেন না। সো এই ভার্বগুলোর ক্ষেত্রে আমরা এখানে হাউ টু, হোয়ার টু, হোয়েন টু, হোয়াই টু এগুলো ব্যবহার করতে পারি, ঠিক আছে। নো, লার্ন, টিচ, হ্যাঁ, আস্ক, এই ভার্বগুলোর সাথেও এই ব্যবহারটা হতে পারে, ঠিক আছে। ওকে, কমপ্লিট। তো 7-এর উত্তরটা হচ্ছে সি নাম্বার। 7-এর উত্তর সি। পারবো তো ইনশাল্লাহ নাকি? 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর, এই যে প্রশ্নগুলো সলভ করছি এগুলো কিন্তু আপনাদের জন্য আনা হয়েছে সব এক্সপার্ট ইংলিশ বই থেকে। সো এই প্রশ্নগুলো যদি বরাবরই আমরা ভালো করে সলভ করতে পারি, এগুলোর আশ্রয়ে আমরা অনেক প্রশ্ন কমন পাবো। অনেক প্রশ্ন পরীক্ষা দিয়ে আসলে আপনার মনে পড়বে, যারা নিয়মিত রেগুলার এই ক্লাসগুলো করতেছেন। বলেন 8 নম্বর, তুমি কি জানো সে কোথায় থাকে? তুমি কি জানো সে কোথায় থাকে? আজকে আপনাদের সাথে দুঃখিত, হাই ভোল্টেজ মডেল কত হচ্ছে? 25 তো 24 লেখা রয়েছে না? ওকে, তুমি কি জানো সে কোথায় থাকে? তুমি কি জানো সে কোথায় থাকে? 8 নাম্বার। আচ্ছা দেখেন, এইখানে আরেকটা বিষয় আছে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। প্রথম ক্লজের পরে এখানে যদি কোনো ডাব্লিউএস ওয়ার্ড থাকে, প্লাস এখানে যে দ্বিতীয় ক্লজটা থাকবে, এই দ্বিতীয় ক্লজটাকে সবসময় অ্যাসার্টিভ ফরম্যাটে রাখতে হবে। অ্যাসার্টিভ ফরম্যাটে রাখতে হবে। কেন অ্যাসার্টিভ ফরম্যাটে রাখতে হয়? কারণ হচ্ছে এই ডাব্লিউএস ওয়ার্ডের পরে যে দ্বিতীয় ক্লজটা থাকে, এই ক্লজটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা আসলে কি? সাবঅর্ডিনেট ক্লজ। জাস্ট এখানে সত্য একটা কথা মনে রাখলেই হবে, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজকে কখনো প্রশ্নবোধক করা যাবে না, মানে ইন্টারোগেটিভ করা যায় না। একটা কমপ্লেক্স সেন্টেন্সকে যদি আমরা প্রশ্নবোধক করতে চাই, তাহলে নিঃসন্দেহে প্রশ্নবোধক তৈরি করতে পারবেন শুধু মেইন ক্লজকে। এই প্রথমে যেটা ডাব্লিউএস ওয়ার্ড বা কোনো কনজাংশন নাই এমন অবস্থায় থাকে, এই ক্লজটার নাম হলো মেইন ক্লজ। এই ক্লজটার নাম
মেইন ক্লজ। আর এই মেইন ক্লজটা আপনি চাইলে যে কোনো টেন্সে বা যে কোনো সেন্টেন্সে করতে পারেন, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, হ্যাঁ, ইম্পারেটিভ, যে কোনো সেন্টেন্সে করতে পারেন, ঠিক আছে। সো এই অধ্যায়টাকে যদি ওভারঅলে আমরা আলোচনা করেছি কোথায় বলি, সেটার নাম হলো এমবেডেড কোশ্চেন। সেটার নাম এমবেডেড কোশ্চেন। এমবেডেড কোশ্চেন, সেটার নাম হচ্ছে এমবেডেড কোশ্চেন। ওকে, তাহলে তুমি কি জানো, তাহলে আমাকে ইন্টারোগেটিভ করতে হবে বাক্যটা। তো ইন্টারোগেটিভ করব কোন অংশ? প্রথম অংশটা। তার মানে হচ্ছে ডু ইউ নো, ঠিক আছে, ডু ইউ নো, ডু ইউ নো, ডু ইউ নো, সব জায়গায় ঠিক আছে। কিন্তু ভুলটা করেছে ডাব্লিউএস এর পরে, হোয়ার, হোয়ার, হোয়ারের পরে আমরা সরাসরি কখনো ভার্ব নিতে পারবো না, মানে ইন্টারোগেটিভ করা যাবে না। হোয়ার হি লিভ হয় না, এখানে হি এর সাথে লিভস হতো, এই জন্য ভুল আছে। হোয়ার হি ইজ লিভ, এখানে টেন্সগত গঠন ঠিক নাই, হোয়ার হি লিভস, এটাই হচ্ছে উত্তর। 4 নম্বরটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছি সবাই? নেক্সট 9 নম্বর প্রশ্ন। 9 নম্বর, আমরা কি একটু ক্লাসটা শেয়ার করেছি? যারা ক্লাসে আছেন আমরা একটু ক্লাসটা শেয়ার করে দিব। 9 নম্বর, হি আস্কড মি টু ডু ইট। হি আস্কড মি, সে আমাকে জিজ্ঞেস করলো টু ডু ইট, এটা করতে। বাক্যটির সঠিক অনুবাদ কি হবে? হি আস্কড মি টু ডু ইট। হি আস্কড মি টু ডু ইট, কি হবে এই প্রশ্নের উত্তর? এখানে বাক্যটা সঠিক অনুবাদ চাইছে, এটা তো সহজ, এটা আর বলার কিছু নেই, যদিও পারবেন। তিনি আমাকে এটা জিজ্ঞেস করলেন, তিনি আমাকে এটা জিজ্ঞেস করেছিলেন, তিনি আমাকে এটা করতে বলেছিলেন, তিনি আমাকে এটা জিজ্ঞেস করতে বলেছিলেন না। হি আস্কড মি মানে তিনি আমাকে কোনো, মানে আমাকে সোজা কথা কোনো কিছু করতে বলা, টু ডু ইট, টু ডু মানে কোনো কিছু করতে। এইখানে আস্কড মানে আসলে জিজ্ঞেস করা না, সরাসরি এটা বোঝাচ্ছে যে সেই কাজটা করে দেওয়ার জন্য। তা তিনি আমাকে এটা করতে বলেছিলেন, তিনি আমাকে এটা জিজ্ঞেস করেন নাই। হ্যাঁ, এখানে যেহেতু ডু ভার্ব আছে, এখানে ডুটাই আপনাকে বাক্যের অর্থটার দিকে প্রবাহিত করতে পারে, যদি আপনার মাথায় শুধু এইটুকু রাখেন, মানে তিনি আমাকে এটা করতে বলেছিলেন। হ্যাঁ, সো এরকম না তিনি আমাকে এটা জিজ্ঞেস করতে, জিজ্ঞেস করতে তো বলে নাই। আস্কড মি, আমাকে এই আস্কড মানে সবসময় যে কোনো কিছু জানতে চাওয়া এমনটা না। আস্কড মানে হচ্ছে দাবি করা, বা আস্কড মানে চাওয়া। সো এইটা ওয়ান্ট শব্দের একটা রিপ্লেস হতে পারে, যে হি ওয়ান্টেড মি, সে আমার কাছে চেয়েছিল টু ডু ইট, এটা আমি করি। ঠিক সেম ভাবে তিনি আমাকে এটা করতে বলেছিলেন, একই কথা। মানে কাউকে কোনো কিছু অর্ডার করার সেন্সেও আস্কড শব্দটা ব্যবহার করা যেতে পারে। সো আনসারটা হচ্ছে সি নাম্বার। কোশ্চেন নাম্বার 10, হোয়াট আর ইউ সো অ্যাংরি? ওয়াও, দারুণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা দেখেন 25তম বিসিএসে আসা একটা প্রশ্ন, 25তম বিসিএসে আসা প্রশ্ন। চলছে হাই ভোল্টেজ মডেল 25। হোয়াট আর ইউ সো অ্যাংরি, তুমি কোন বিষয়ে রাগান্বিত? তুমি কোন বা কি বিষয়ে রাগান্বিত? সেটাকে আমরা এখন কি করব? তুমি কোন বা কি বিষয়ে রাগান্বিত? আচ্ছা দেখেন এখানে হোয়াট আর ইউ সো অ্যাংরি ড্যাশ, অথবা আমরা এটাকে কি করতে পারি দেখেন তো, এইখানে একটা রুলস আছে। রুলসটা হচ্ছে আমরা যদি কোনো সেন্টেন্সে ডাব্লিউএইচ ওয়ার্ড বাক্যের শুরুতে পাই, ঠিক আছে, এখন এই ডাব্লিউএইচ ওয়ার্ডের উত্তরটার ক্ষেত্রে যদি আমার এমন হয় যে সেখানে প্রিপোজিশনের ব্যবহার আসবে, কিভাবে? তুমি কেন অ্যাংরি, বা আপনি বলতে পারেন যে তুমি কোন বিষয় অ্যাংরি, হোয়াট আর ইউ সো অ্যাংরি। আপনি এটাকে উত্তর এরকম করলেন যে আই অ্যাম অ্যাংরি অ্যাবাউট, আমি রাগান্বিত বিষয়, আপনি কোনো একটা বিষয় বলতেছেন, কিন্তু এখন আই অ্যাম অ্যাংরি অ্যাবাউট ইউর কন্ডাক্ট, মানে আমি তোমার আচরণের বিষয়ে রাগান্বিত। সো এখন দেখেন এইটা, এই বাক্যের উত্তর করার সময় এখানে আমার অ্যাবাউটের প্রয়োজন হয়েছে। সো এই সেন্টেন্সটা প্রশ্ন করার সময় এই হোয়াটের সাথে আমার এখানে অ্যাবাউটের ব্যবহার করতে হবে। এখন এই অ্যাবাউটকে চাইলে আমরা বাক্যের শেষেও ব্যবহার করতে পারি, আবার এই ডাব্লিউএইচ ওয়ার্ডের সাথেও ব্যবহার করতে পারি, দুইভাবেই কিন্তু সঠিক হবে, দুইভাবেই সঠিক হবে। আচ্ছা এখানে আমরা আরো কিছু একটু বিশ্লেষণ যদি দেখি,
এখানে একটু পড়তে হবে, আপনাদের জন্য একটু বাড়তি জিনিস রাখা আছে, খুব গুরুত্বপূর্ণ। কোনো বাক্যের শুরুতে উল্লেখিত WH ওয়ার্ড দ্বারা বিষয়ে বোঝালে হবে অ্যাবাউট, ছোট স্থান বোঝালে হবে অ্যাট, বড় সময় বা স্থান বোঝালে হবে ইন, র বা এর বোঝালে হবে অফ, আচ্ছা জন্যে বোঝালে হবে ফর, কে বা কার সাথে বোঝাতে হবে টু। আচ্ছা অনেকগুলো বিষয় এখানে কাজ করছে। বলছে কোনো বাক্যের শুরুতে WH ওয়ার্ড দ্বারা বিষয় বোঝালে অ্যাবাউট বসাবো, ছোট বড় স্থান ইত্যাদি ইন বোঝাবো, ছোট স্থান অ্যাট বসাবো, জন্যে বোঝাতে ফর বসাবো। আচ্ছা আর একটা নোট দেওয়া আছে, বেশিরভাগ ক্ষেত্রে এই প্রিপোজিশনগুলো ব্যবহার করা হয় বাক্যের শেষে। আচ্ছা যেমন হুইচ রেস্টুরেন্ট ডু ইউ ওয়ান্ট টু ইট অ্যাট, এই দেখেন এইখানে হুইচের সাথে অ্যাট ব্যবহার করা হয়েছে, হুইচের সাথে অ্যাট ইউজ হয়েছে। সো তুমি কোন রেস্টুরেন্টে খেতে যাও, এখন আমরা যখন এটাকে ইংলিশ থেকে বাংলা করব, মানে সরি প্রশ্ন থেকে অ্যান্সার করব, তখন দেখেন অ্যান্সার হলে আপনি কি লিখতে পারেন, অ্যান্সার লিখতে পারেন আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই ড্যাশ রেস্টুরেন্ট। দেখেন আপনি এখানে একটা কোনো রেস্টুরেন্টের নাম লিখেন, তাহলে আপনাকে এখানে কি দিতে হয় অ্যাট, আমরা জানি রেস্টুরেন্ট হচ্ছে ছোট স্থান, সেই জন্য আমরা এখানে অ্যাট ইউজ করি। সো এই কারণে এই উত্তর করার সময় যখন আমার এই রেস্টুরেন্ট বা নাউনটার প্রয়োজনে নাউনটার সামনে অ্যাট আনতে হয়, ঠিক এটাকে প্রশ্ন করার সময় আমাকে এই হুইচের সাথে অ্যাট ব্যবহার করতে পারে, তার মানে হুইচ ডট ডট অ্যাট। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। সো এই হচ্ছে আমার মানে WH ওয়ার্ডের সাথে সম্পর্ক রেখে যখন আমরা ব্যবহার করি। আচ্ছা হোয়াট আর ইউ সো অ্যাংরি অ্যাবাউট, এটা তো আমরা আগেই দেখেছি, এটা না দেখলেই হবে। নেক্সট এখানে অনেকগুলো প্রশ্ন আছে বিগত সালে আসা, না এগুলো ইম্পর্টেন্ট, বিগত সালে আসা। যেমন এই প্রশ্নটা কি বলছে, হোয়াট আর ইউ টেকিং, হোয়াট আর ইউ টেকিং, আপনি এখানে অ্যাবাউট অথবা অ্যাট দুইটাই দিতে পারেন। হোয়াট আর ইউ টেকিং তো না, সরি এটা টকিং হবে। হোয়াট আর ইউ টকিং মানে তুমি কোন বিষয়ে কথা বলতেছো বা তুমি কার সাথে কথা বলতেছো, দুইটাই হতে পারে। হোয়ার হ্যাজ দিস লেটার কাম, মানে এই চিঠিটা কোথা থেকে আসছে, হোয়ার হ্যাজ দিস লেটার কাম ফ্রম, ফ্রম। হু আর ইউ টকিং, হু আর ইউ টকিং টু, হু আর ইউ টকিং টু হবে এখানে, হু আর ইউ টকিং টু, হু আর ইউ টকিং টু, হু আর ইউ টকিং টু। তার মানে এখানে হচ্ছে যে কে তোমার সাথে কথা বলেছে, কে তোমার সাথে কথা বলেছিল। আচ্ছা হোয়াট এ ওয়েস্ট অফ মানি, হোয়াট ডিড ইউ বাই দ্যাট, হোয়াট ডিড ইউ বাই দ্যাট, এখানে ফর হবে কেন, তার মানে হচ্ছে যে হোয়াট এ ওয়েস্ট অফ মানি, টাকার কি অপচয় করছো। হোয়াট ডিড ইউ বাই দ্যাট ফর, মানে তুমি এটা কি জন্য কিনছো, জন্য বোঝাতে এখানে হোয়াটের সাথে ডট ডট ফর বসছে। সো এইগুলো কিন্তু আপনারা যতই দুই একটা বিগত সালের কোশ্চেন পড়েন, কিন্তু এইগুলো যদি না পড়েন এর সাথে সাথে নতুন জিনিস পরীক্ষার হলে গিয়ে নিঃসন্দেহে ভুল করবেন। এটা কি বলছে, হোয়াট ইজ ঢাকা অথবা দিনাজপুর যেটাই থাক, হোয়াট ইজ ঢাকা ফেমাস ফর, মানে ঢাকা কি জন্য বিখ্যাত বা দিনাজপুর কি কারণে বিখ্যাত, এইখানে জন্য বোঝাতে ব্যবহার করা হচ্ছে ফর। বুঝতে পারছি বিষয়টা? এই হচ্ছে আমাদের WH ওয়ার্ডের সাথে প্রিপোজিশনের ব্যবহার কখন হয়, কিভাবে হয় দেখলাম। 11 নম্বর প্রশ্নটা বলবো। 11 নম্বর প্রশ্নটা বলেন এবার। আমরা একটু আরেকবার চাইলে ক্লাসটা শেয়ার করতে পারি যাদের সুযোগ আছে। ডাইয়ের সাথে ফর দিলে আমরা কি জানি, এইগুলো একটু আমরা একটু শিখে নিব। বলেন 11 নম্বরটা কি হবে? 11 বলছে as he was talking he suddenly broke saying that's a lie। আচ্ছা যখন সে কথা বলতেছিল, বলছে যখন সে কথা বলছিল he suddenly broke, হঠাৎ করে সে কথার মাঝে প্রবেশ করে saying বলে উঠলো that's lie, সেটা হচ্ছে মিথ্যা কথা। সো এইটাকে কি ব্যবহার করবে, এটা হচ্ছে ব্রেক, একটা গ্রুপ ভার্ব আছে আপনারা জানেন। সো এই ব্রেক গ্রুপ ভার্বের সাথে বা ব্রেক যে ফ্রেজাল ভার্ব আছে, এই ফ্রেজাল ভার্বের সাথে আমরা ব্যবহার করতে পারি কি, ব্রেকের সাথে ব্যবহার করব হচ্ছে কথার মধ্যে হঠাৎ করে প্রবেশ করা, এটা অর্থে ব্রেক ইন, মানে এখানে ব্রক ইন, পাস্ট টেন্সে ব্রেক থেকে আসছে ব্রক, ব্রেক ইন মানে হচ্ছে ব্রক ইন, একই কথা। হি সাডেনলি ব্রক ইন সেইং দ্যাট এ লাই, মানে হঠাৎ করে সে কথার মাঝে প্রবেশ করে বলল সেটা হচ্ছে মিথ্যা, এরকম করে বোঝানোর চেষ্টা করলো। ওকে 12 এবং 13,
লুক ওভার, লুক ওভার কথাটার মানে কি? লুক ওভার এটা একটা গ্রুপ ভার্ব। আমরা জানি যে লুক ওভার মানে হলো এক্সামাইন ক্লজলি, মানে হচ্ছে সেটাকে মাঝে এক্সামাইন মানে পরীক্ষা করা, মানে নিবিড়ভাবে পরীক্ষা করা বা তদন্ত করা, এই অর্থে ব্যবহার করা হয়েছে লুক ওভার। লুক ওভার মানে নিবিড়ভাবে পরীক্ষা করা বা তদন্ত করা অর্থে এক্সামাইন ক্লজলি বা লুক ওভার। আচ্ছা 13 নম্বর বলছে আই ওয়েন্ট ড্যাশ গ্রেট সাফারিংস, আমি চরম দুঃখ কষ্ট ভোগ করলাম। এটা পাস্ট টেন্স কেন, ওয়েন্ট ব্যবহার করা হচ্ছে, গ্রেট সাফারিংস, তাই না? এখন এটার উত্তর হবে হচ্ছে আমি অনেক মানে চরম দুঃখ কষ্ট বা গ্রেট সাফারিংস মানে মহা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি। আই ওয়েন্ট আমি যাচ্ছিলাম, ড্যাশ গ্রেট সাফারিংস মানে অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে। সো এটা আনসার হবে থ্রু। আই ওয়েন্ট থ্রু গ্রেট সাফারিংস, আই ওয়েন্ট থ্রু গ্রেট সাফারিংস, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম থ্রু গ্রেট সাফারিংস মানে অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে। 14 নম্বর দ্য জাজ অ্যাকুইটেড হিম ড্যাশ দ্য চার্জ। আচ্ছা এই যে এখানে একটা শব্দ আছে অ্যাকুইটেড, অ্যাকুইটেড মানে কি? অ্যাকুইটেড অফ ড্যাশ দ্য চার্জ, অ্যাকুইটেড মানে হচ্ছে মুক্তি দেওয়া বা খালাস দেওয়া। অ্যাকুইটেড কথাটা মানে কি? মুক্তি দেওয়া বা খালাস দেওয়া, কাউকে কোনো জায়গা থেকে মুক্তি দেওয়া বা কাউকে খালাস দেওয়া বা কাউকে অজুহাত থেকে বা কাউকে কোনো দোষারোপ থেকে খারিজ করা। দ্য জাজ অ্যাকুইটেড অফ হিম অফ দ্য চার্জ, এখানে অ্যাকুইটের সাথে আমরা যে প্রিপোজিশনটা ইউজ করবো সেটা হচ্ছে অফ। অফ এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এটা অনেকটা মুখস্থের মতো বেশিরভাগ ক্ষেত্রে, কিছু ক্ষেত্রে লজিক থাকে আর কিছু ক্ষেত্রে আছে যে যেখানে কোনো লজিক কাজ করে না। আচ্ছা এরপর আসেন 14 পরে হাই ভোল্টেজ মডেল 25, আমরা প্রায় শেষ দিকে আসছি। 15 দ্য অপোজিট ওয়ার্ড অফ এক্সোডাস, এক্সোডাস শব্দের অপোজিট ওয়ার্ড কি? এক্সোডাস মানে হলো বহির্গমন, EXODUS, এক্সোডাস মানে হলো বহির্গমন বা বাইরে যাওয়া। দেখেন এদেরকে পিছন দিক থেকে ছবি দেখানো হয়েছে, মানে এরা বাইরের দিকে যাচ্ছে, মানে কি কোনো দেশ থেকে বাইরে চলে যাচ্ছে, জাস্ট বোঝানোর জন্য একটা ইমেজ দেওয়া। সো এটার উত্তর হবে হচ্ছে যেহেতু অপোজিট চেয়েছে তার মানে হলো এন্ট্রি করা। অপোজিট হচ্ছে এন্ট্রি, অপোজিট কি? এন্ট্রি, অপোজিট হলো এন্ট্রি। দ্য অপোজিট ওয়ার্ড অফ এক্সোডাস, এক্সোডাসের অপোজিট হচ্ছে এন্ট্রি করা বা কোথাও প্রবেশ করা অর্থে ব্যবহার করা হয়, এটা অ্যান্টি শব্দ আর কি। নেক্সট 16 আনস্টেবল শব্দটির সিনোনিম কি? আনস্টেবল, আনস্টেবল, ও আনস্টেবল শব্দটার সিনোনিম চেয়েছে, এটা কিন্তু প্রাথমিক বিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। আনস্টেবল শব্দের সিনোনিম, আচ্ছা কনস্ট্যান্ট কথাটা মানে স্থির, একদম সহজ একটা প্রশ্ন দিয়েছে এখানে। স্টিডি মানে হলো ধীর স্থির, যেটা স্থির একই কথা বলা যায়। রিলায়েবল মানে হচ্ছে বিশ্বস্ত, আর চেঞ্জেবল মানে হলো পরিবর্তন, চেঞ্জেবল মানে হলো পরিবর্তনশীল। তো এখানে কোনটা হবে? আনস্টেবলের সিনোনিম মানে পরিবর্তনশীল, সোজা কথা। আনস্টেবল মানে হলো পরিবর্তনশীল, তো সেটাই হচ্ছে চেঞ্জেবল বা পরিবর্তনশীল। 16 উত্তরটা হচ্ছে ডি নাম্বার। ওকে নেক্সটে যাব আমরা। 17 চুজ দ্য কারেক্ট স্পেলিং, নিশ্চয়তা প্রদান করা। এটাও আমাদের দেখেন প্রাথমিক বিদ্যালয়ে আসা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এক্সপার্ট ইংলিশ বই থেকে এগুলো পাবেন আপনারা সব কিছু। সো নিশ্চয়তা দেওয়া, এটা পরীক্ষা কিন্তু বাংলাটা দেওয়া থাকবে না, এটা আমরা দিয়েছি আপনাদের স্বার্থে। সো অ্যাজ সার্টেইন শব্দটা হলো অ্যাজ আমরা যেটাকে চিনি, আর হলো সার্টেইন যেটাকে আমরা চিনি, একদম সহজ, এখানে কিছুই নেই। এই শব্দটাকে আমরা যখন দুই ভাগ করে ভাঙবো তখনই জিনিসটা বুঝবো। সার্টেইন মানে নিশ্চয়তা, আর এর সামনে অ্যাজ দেওয়া হয়েছে, এএস যোগ করে এটার বাংলা হচ্ছে নিশ্চয়তা দেওয়া, মানে অ্যাজ সার্টেইন। চুজ দ্য কারেক্ট স্পেলিং কি হবে? অ্যাজ সার্টেইন মানে নিশ্চয়তা দেওয়া। আর বাকিগুলো ভুল, এখানে কি এসআর না, হ্যাঁ এসআর না, এসআর না, মানে এখানে মূলত ভুলটা দিয়েছে কোথায়, এখানে সি আছে কিনা আর অন্যান্য জায়গাটা বুঝছেন। সোজা কথা আমরা এটাকে দুই ভাগ করব, মানে নিশ্চয়তা দেওয়া অ্যাজ সার্টেইন, অ্যাজ সার্টেইন। 17 উত্তর হচ্ছে এ নাম্বার। 18 হুইচ অফ দ্য ফলোইং ইজ রং স্পেলিং, এবার বলছে কোনটা ভুল, বলেন কি হবে, কোনটা ভুল, রং স্পেলিংটা বলেন। 18 নাম্বারটা রং স্পেলিং বলেন, ভুল বানান আছে কোথায়? Which of the following is wrong spelling?
একদম সহজ, বাকিগুলো ঠিকঠাক আছে, শুধু একটাই ভুল আছে, 18 নম্বরটা। এখানে হুইচ অফ দ্য ফলোইং রং স্পেলিং, সবগুলো ঠিক আছে। নিউমোনিয়া, আচ্ছা দেখেন ডায়াল করো আর হয়ে যাবে। আচ্ছা ডায়রিয়া, কলেরা, এই লারা হবে না, এখানেই ভুল, কলেরা। আচ্ছা ডিসপেপসিয়া, ডিসপেপসিয়া মানে কি? ডিসপেপসিয়া মানে হলো বদ হজম। ডিসপেপসিয়া, ডিসপেপসিয়া মানে হলো বদ হজম। আর নিউমোনিয়া তো জানেনই, নিউমোনিয়া ডায়রিয়া, পেটের অসুখ জানেন। কলেরা হচ্ছে ডায়রিয়ার বড় ভার্সন, ডায়রিয়ার দাদা আর কি। ডিসপেপসিয়া এটা অনেকে জানতেন না হয়তো, এটা বাংলা হচ্ছে বদ হজম, গ্যাস্ট্রিক করে যেগুলোতে, ঠিক আছে। সো ভুল ছিল কলেরা, বানান হবে কলেরা, LE। ওকে নেক্সট, আর মাত্র 2টা প্রশ্ন আছে আমাদের এই আলোচনায়। 19 নম্বর, গায়ে মানে না আপনি মোরল, গায়ে মানে না আপনি মোরল, কি করবো এটা? এর মানে হলো কিছু লোক আছে না নিজেকে সবসময় এলাকার বা সমাজের পণ্ডিত মনে করে, হ্যাঁ এরকম আমিও হতে পারি। সো গায়ে মানে না, কিন্তু আমি নিজে নিজেকে মনে করি যে আমি হচ্ছে মোরল। মোরল মানে আসলে নেতা, বা মোরল মানে হলো মাতব্বর, হ্যাঁ যাকে সবাই মানে, এই টাইপের লোক। সো এটার ইংলিশটা কি হবে? মানে নিজে নিজেকে ভাবতেছে সে নিজে নিজে বিখ্যাত, এরকম কিছু। এর মধ্যে আমরা একটু বাংলা করি, এভরি ম্যান ইজ ফর হিমসেলফ, এটা হলো চাচা আপন জান বাঁচা, এটা হবে না। হি ইজ এ সেলফ স্টাইলিস্ট, এটা রাইট, এটা হবে সে নিজে নিজে নেতা। মানে উঠতি বয়সের কিছু ছেলে মেয়েরা থাকে আমাদের সোসাইটিতে, আমরা প্রত্যেকে এরকমটাই হতে পারি, এটা আমাদের বয়সের সমস্যা। যখন 18-19 বছর তখন এলাকায় ভাব নিয়ে বুক ফুলিয়ে চলে যে আমি নিজেই নেতা, এটাকে বলা হচ্ছে সেলফ স্টাইল লিডার। গায়ে মানে না আপনি মোরল। কিছু কিছু মুরব্বীরাও আছে এরকম। অপরচুনিটি মেক্স দ্য থিপ, সুযোগ মানুষকে চোর বানায়। গুড ওয়াইন নিডস টু বুশ, এটা মানে কি আবার? এটা মানে আমি জানি না, প্লিজ। এরপর এবং আজকের আলোচনার সর্বশেষ প্রশ্ন 20, ওকে 20 নম্বর প্রশ্ন। হাই ভোল্টেজ মডেল 25, কোশ্চেন নাম্বার 20, এটা দিয়ে আলোচনা শেষ হবে। এডুকেশন ইজ এনলাইটেনিং, শিক্ষাই হচ্ছে আলো। এডুকেশন ইজ এনলাইটেনিং মানে শিক্ষাই হচ্ছে আলো। এডুকেশন ইজ এনলাইটেনিং, শিক্ষাই হলো আলো। এখানে এটা 37তম বিসিএসে আসা একটা প্রশ্ন। সো এই প্রশ্নের মধ্যে একটা সমস্যা লুকায়িত আছে। সো এইখানে এনলাইটেনিংকে আন্ডারলাইন করা আছে, তো বোঝা যাচ্ছে যে এটাকে কি করব। এটা কি জিরান? ইনফিনিটিভ তো না, কোনো সমস্যা নেই। ইনফিনিটিভ ভার্ব না, সমস্যা নাই। সমস্যা হলো জিরান নাকি পার্টিসিপল। এখন এই আইএনজি যুক্ত অপশন নিজেই কখনো কখনো কোনো বাক্যে জিরান হয়, আবার কখনো কখনো কোনো বাক্যে পার্টিসিপল হয়। সমস্যা তো এইটাই। এখন আপনারা বের করতে বলতে হবে যে এটা আসলে উত্তর কি। জিরান্ড কখন হয়? যখন এটা নিজে নিজে একটা সেন্টেন্সে নাউন থাকবে এবং নাউন সে নাউনই থাকবে। পার্টিসিপল কখন হয়? যখন ওই সেন্টেন্সে এটা অন্য কোনো নাউনকে নিয়ে কথা বলবে, তার মানে অ্যাডজেক্টিভ, মানে হচ্ছে নাউনকে নিয়ে কথা বলে, নাউনের বিশ্লেষক। আমি একটু সংক্ষেপে বোঝানোর জন্য বললাম। নাউনের বিশ্লেষক মানে নাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ ইত্যাদি যাই হোক অবস্থা প্রকাশ করে। হ্যাঁ, নাউনের বিশ্লেষক বা নাউনের অবস্থা প্রকাশ করে, অবস্থা প্রকাশক, নাউনের অবস্থা প্রকাশক, অবস্থা প্রকাশ করে। আচ্ছা এখন দেখেন, তাহলে আমি এখানে কি করব? এটাকে এডুকেশন ইজ এনলাইটেনিং, তাহলে আমাকে বুঝতে হবে এটা কি নাউন আকারেই আছে না অন্য কোনো নাউনকে নিয়ে কথা বলতেছে। তো দেখেন এডুকেশন ইজ এনলাইটেনিং, শিক্ষাই হচ্ছে আলো, আলোটাই হচ্ছে শিক্ষা। তো এখানে আমি যদি ইকুয়াল টু দেই কোনো ভুল হবে না। তার মানে যা শিক্ষা তাই আলো, যা আলো তাই শিক্ষা। আলোটা হচ্ছে এই শিক্ষার একটা অবস্থা প্রকাশ করছে কিনা, শিক্ষার অবস্থা প্রকাশ করছে না। শিক্ষাটা আসলে কেমন? আলোকিত, আলো। তো এই আইএনজি যুক্ত অপশনটা নাউনের বিশ্লেষক, নাউনকে নিয়ে কথা বলেছে। অতএব নাউনকে নিয়ে কথা বলার কারণে এটার কাজ হলো এখানে অ্যাডজেক্টিভ হিসাবে বসেছে। অতএব এটা অ্যাডজেক্টিভ মানে এটার উত্তর হলো পার্টিসিপল। অ্যাডজেক্টিভ মানে পার্টিসিপল, ঠিক আছে। সো আপনাকে যে যতই ট্রিক্স শেখাক ভাই,
আসল ট্রিক্স এইটাই, জেরান্ড মানে নাউন হিসাবে কাজ করবে, পার্টিসিপল মানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে। তবে মনে রাখতে হবে পার্টিসিপল কোনো কোনো জায়গাতে অ্যাডভার্বের মতোও কাজ করতে পারে, কিন্তু সেটা একটু রেয়ার কেস, বিশেষ ক্ষেত্রে করে, সেগুলো আমরা পরে জানাতে পারবো। আচ্ছা, এই ছিল হচ্ছে আজকের আপনাদের সাথে আলোচিত হাই ভোল্টেজ প্রশ্ন সমাধান। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। একটা বোনাস কোশ্চেন অবশ্য ছিল, এটা আপনারা নিজেরা একটু পজ করে এটার উত্তর আপনারা কমেন্ট করে জানাবেন, এটার উত্তর আমি দিচ্ছি না, ঠিক আছে? আচ্ছা, সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে ক্লাসটা শেয়ার করতে হবে, পাশাপাশি আমাদের প্রতিনিয়ত যে লাইভ ক্লাসগুলো হয় সেখানে থাকার ব্যবস্থা করতে হবে। থাকবেন, দোয়া রাখছি সামনে যার যে পরীক্ষা আছে সবগুলো পরীক্ষাই ভালো হোক।